বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ গণিত প্রস্তুতির সাধারণ গণিত ফ্রি ক্লাসে স্বাগতম। আজকে আমরা টপিক সংক্রান্ত কিছু শর্টকাট নিয়ম শিখব। সবাই আমরা নতুন করে ক্লাসটিতে যোগদান করি। আগের ক্লাসটিতে একটু প্রবলেম হয়েছিল। আজকে আমরা শতকরার কিছু বেসিক নিয়ম শিখব। এই নিয়মটির মাধ্যমে কিন্তু 2 থেকে 3 মার্কস পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। বিগত বছরের প্রশ্নগুলো গবেষণা করলে দেখা যায় যে শতকরা টপিক থেকে একাধিক প্রশ্ন আসে। আর আপনারা একটা যে বিষয় খেয়াল রাখবেন যে এই প্রাইমারি শিক্ষক নিয়োগের একমাত্র গণিত অংশটুকুতেই আপনি কিন্তু চাইলে 20 নম্বর কিন্তু এখানে অর্জন করতে পারেন। বাকি পোর্শনগুলোতে দেখবেন আপনার ভুল হওয়ার বা সাধারণ জ্ঞান, ইংলিশ, বাংলা যে অংশটা আছে কিছুটা এলোমেলো কোশ্চেন যদি হয় সেক্ষেত্রে কিন্তু কম আসার সম্ভাবনা কম থাকে অনেক সময়। কিন্তু ম্যাথে আমরা দেখি প্রতি বছরই কিন্তু একই রকম ম্যাথ, এবং একটু ভালো করে যারা নিয়ম কানুনগুলো শিখে যায় তারা কিন্তু এখানে পূর্ণাঙ্গ মার্কসই কিন্তু অর্জন করতে পারে। আমরা সবাই একটু কোন জেলা থেকে ক্লাসটিতে অংশগ্রহণ করতেছি একটু কমেন্টে জানাই, এবং ক্লাসটি শেয়ার করে দিই যাতে বেশি সংখ্যক মানুষ ক্লাসটিতে যোগদান করতে পারে। আপনারা একটু কমেন্টে আমাকে জানান কোন জেলা থেকে আপনারা ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন। খুবই সহজ কিছু নিয়ম আমরা শিখবো শতকরা লেকচারটিতে, এবং দেখবেন ক্লাসটি করার পর শতকরা টপিক নিয়ে আর কোনো সমস্যা আপনার থাকবে না, এই যে জিনিসগুলো শেখানো হবে তার মধ্য থেকে। আচ্ছা, আমরা দেখতেছি আমরা বগুড়া থেকে, ঢাকা থেকে, বরিশাল থেকে কেউ আছেন, রাজিয়া ইসলাম, সালমা খাতুন আছেন পাবনা থেকে, তারপরে স্বপ্নময়ী বালিকা আছে সিরাজগঞ্জ থেকে, আরফিনুমি ওয়ালাইকুম আসসালাম, ভোলা থেকে আমাদের একজন আছে, এনামুল হক আছে ময়মনসিংহ থেকে। ধন্যবাদ সবাইকে, এবং আপনারা ক্লাসটি একটু শেয়ার করে দেন যাতে অন্যরাও ক্লাসটি দেখার সুযোগ পায়। আচ্ছা, আমরা একদম বেসিক থেকে ক্লাসটি শুরু করব, একদম বেসিক থেকে, যাতে আপনারা একদম জিরো যারা তারাও যাতে বুঝতে পারেন। দেখেন, যে কোনো একটি ভগ্নাংশকে বা যে কোনো একটা সংখ্যাকে আমরা যদি শতকরা রূপান্তর করতে চাই, এটাকে 100 দিয়ে গুণ করলেই হয়ে যায়। আসলে শতকরা বিষয়টা হচ্ছে 100-র মধ্যে জিনিসটা কতটুকু। আমরা যদি বলি রহিম 30% নম্বর পেয়েছে, এই কথাটার মিনিং হচ্ছে রহিম 100-তে 30 পেয়েছে, তাই না? আবার আমরা যদি বলি যে করিম 80% বেতন পেয়েছে, তার মানে সে 100 টাকার মধ্যে 80 টাকা বেতন পেয়েছে। এখন সেটা কত অ্যামাউন্ট সেটা আমরা পরে বুঝতে পারবো হিসাব করার পরে। জাস্ট আমরা শতকরা যখন বলি তখন আমরা বুঝতে পারি যে 100-র মধ্যে সে এতটুকু পেয়েছে, যেমন 5%, মানে 100-র মধ্যে 5। আমরা একটা টপিক এখানে লিখেছি, দেখেন ভগ্নাংশ থেকে শতকরা, এই জিনিসটা আগে আমরা একটু শিখে নিই। যে কোনো ভগ্নাংশ, যেমন ধরেন হাফ, এইটাকে আমার জানতে হবে যে শতকরার দিক থেকে এইটার মানটা কত। আমরা কি করব, সিম্পলি এটার সাথে একটা 100 গুণ করে দিব। দেখেন 100 গুণ করলে হবে 50, তাই না? আবার ধরেন আমি বললাম 3/4, এইটার শতকরা মান কত, তাহলে এইটার সাথেও আমি একটা 100 গুণ করে দিব। তাহলে কত হবে, 75%। আবার ধরেন আমি বললাম যে 8/20, এইটার আমি শতকরা মান জানতে চাচ্ছি, তাহলে কত হবে, 40%। এখানে একটা বিষয় মনে রাখবেন, হাফ যে কথা 50% একই কথা, 3/4 যে কথা, 3/4 যে কথা 75% একই কথা, 8/20 যে কথা 40% একই কথা। ঠিক আছে? যে কোনো একটি ভগ্নাংশকে শতকরায় আমরা রূপান্তর করতে পারবো না। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন আমি দিচ্ছি। আচ্ছা বলেন তো, এই 5/25 এটার শতকরা মান কত হবে? এটা আপনারা কমেন্ট বক্সে জানান।
আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখি, আমরা কিন্তু এগুলো সব সাধারণ ভগ্নাংশর শতকরা মান বের করছি। তা আমরা যদি একটু দশমিক সংখ্যা দেখে আসি, যেমন ধরেন আমি যদি বলি 0.5, এইটার শতকরা মান কত হবে? এটাও কিন্তু সেম প্রসেস। আপনি কি করবেন? 100 গুণ দিবেন। আচ্ছা, দেখেন তো দশমিকের পর ঘর লাগবে দুইটা, কিন্তু এখানে আছে কয়টা? একটা। আচ্ছা, এইভাবে হয়তো অনেক একটু কঠিন লাগতে পারে, আমরা একটু সহজে শিখি। আচ্ছা, এই দশমিক সংখ্যাটাকে আমি এখন ভগ্নাংশ করব। নিয়মটা হচ্ছে, দেখেন, যারা একদম কম পারেন তাদের জন্য এই 5 উপরে দিতে হবে, ভাগ এই দশমিকের জন্য 1 নিচে দিতে হয়, আর দশমিকের পর ঘর আছে কয়টা? একটা না, এর জন্য একটা শূন্য দিতে হয়। তাহলে এখন কি হয়ে গেল? সাধারণ ভগ্নাংশ হয়ে গেল দশমিক ভগ্নাংশ থেকে। এটাকে এখন আমি 100 দিয়ে গুণ করি, তার মানে আনসার কত আসলো? 50%। হ্যাঁ, অনেকেরই সঠিক উত্তর হয়েছে। আমি এখানে যেই প্রশ্নটি আপনাদেরকে দিয়েছি, এটার আনসার হবে 20%। রাইট, 20% ইজ রাইট আনসার। আচ্ছা, এইটা করলাম, আরেকটা অঙ্ক করি। যেমন ধরেন 0.08, এটাকে আমি শতকরায় রূপান্তর করতে চাই, তাহলে কি করব? এটাকে আগে আমি কনভার্ট করি। এই 8 উপরে লিখবেন, একটা ভাগ দেন, এই দশমিকের জন্য একটা 1, দশমিক উপর ঘর আছে কয়টা? দুইটা, দুইটা শূন্য দেন, গুণ হচ্ছে একটা 100, তার মানে কাটাকাটি করলে কত হবে? 8%। এরকম আরো অনেক ভগ্নাংশ শিখে নিতে হয়, এটা আমরা একটা শীট দিলে তখন আপনারা বিষয়টা আরো স্পষ্ট আকারে বুঝতে পারবেন। আচ্ছা, আপাতত আমরা শিখলাম কিভাবে ভগ্নাংশ থেকে শতকরা রূপান্তর করতে হয়। বিষয়টা হচ্ছে জাস্ট 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই এখানে। আচ্ছা, আমরা এখন উল্টাটা শিখি। কিভাবে শতকরা থেকে ভগ্নাংশে যেতে হবে সেই জিনিসটা আমরা দেখি। আচ্ছা, মনে করেন 19%, এটাকে মনে রাখবেন 19%, এটাকে আমরা সবসময় লিখতে পারি এইভাবে। দেখেন 19, মনে রাখবেন পার্সেন্টেজ চিহ্নের জন্য একটা 1/100 হয়, আর এই 19 সাথে 1 গুণ করলে কি হবে? 19, আর নিচে হবে কত? 100। তার মানে 19%কে আমরা বলতে পারি 19/100। তাহলে এই জিনিসটা আমরা প্রতিবার লিখবো না। ধরেন আমি যদি বললাম 8%, এটাকে আপনারা লিখবেন 8 বাই, এই দেখেন শতকরা চিহ্ন থাকলে নিচে একটা 100 দিয়ে দিবেন, শেষ, ঝামেলা মিটমাট। ধরেন আমি বললাম 5%, তাহলে লিখবেন কি? 5/100। এটা কাটাকাটি করলে হয়তো আরেকটু ছোট করা যাবে। যেমন ধর আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে কত হবে? 2/25। আবার এটাকে আপনি যদি কাটেন তাহলে এটা কত হবে? 1/20। মানে ছোট করা যায় আর কি। যদি আমি বলি ধরেন 3%, তাহলে আমি কি লিখতে পারি? 3/100। তার মানে শতকরা থেকে যদি ভগ্নাংশ বের করতে চাই তাহলে একটা কি করব? আমরা জাস্ট নিচে একটা 100 দিয়ে দিব, আর যখন আমরা ভগ্নাংশ থেকে শতকরা যাব তখন 100 দিয়ে গুণ করব, আর শতকরা থেকে ভগ্নাংশ গেলে নিচে একটা 100 দিব। ঠিক আছে? এই দুইটা জিনিস একটু বেসিক আমরা শিখে নিলাম। আচ্ছা, এইটা থেকে কিভাবে দশমিক কনভার্ট করতে হয় এই জিনিসটা আমরা দশমিকের ক্লাসে আরো স্পষ্ট আকারে শিখব। আচ্ছা, আপনাদেরকে এখন আরো কিছু সহজ জিনিস আমি শেখাবো। দেখেন, যে কোনো সংখ্যার শতকরা মান আমরা কিভাবে বের করতে পারি। যেমন আমি এখানে বলতেছি 250 টাকার 10% সমান কত হবে? নিয়মটা কি হবে দেখেন, 250 মনে রাখবেন টাকার, তার মানে এটা আসলে এর বোঝাচ্ছে, এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে। 10%, তার মানে লিখতে হবে 10 বাই নিচে একটা কত? 100। এখন এটা কাটাকাটি করি, তার মানে এটা হবে কত? 25। যদি এইটা করি একইভাবে 375 গুণ কি বলছে? 20%, তাহলে 20/100। কেটে দিই, এটা কাটলে হবে কত? 5। এটা কাটলে হবে দেখেন 5 সাতা কত হয়? 35, আর এখানে 25 থাকে, অর্থাৎ 75। তার মানে এটা আনসার হবে 75। আমি একটু করে নিই, তারপর আপনারা একটু মেলাবেন। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এরপর আমরা যদি 3 নাম্বারটা করি, দেখেন এইখানে বলা হচ্ছে
840, এর মানে মনে রাখতে হবে গুণ 7.5, তাহলে 7.5। আচ্ছা, এটা আমি একটু মুছে দিচ্ছি, এখানে লিখে দিই 7.5, নিচে একটা 100 দিব, কেন? শতকরার জন্য। আচ্ছা, এইখানে একটা জিনিস শেখার আছে একটু আপনাদের। দেখেন 840-এর সাথে আমি যদি 7.5% মাল্টিপ্লাই করি, এখানে একটা দশমিক চলে আসছে না, এটা নিয়ে কোনো ভয় নেই, এই দশমিকটা আমি সরায় ফেলবো। দশমিকের পরে দেখেন তো ঘর আছে কয়টা? একটা, নিচে একটা শূন্য দিলেই আপনি দশমিকটা এখন মুছে ফেলতে পারেন, দশমিকটা মনে করেন এখন নাই। কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? জাস্ট দেখেন 7.5 ছিল, তো নিচে তো একটা শতকরা চিহ্নের জন্য 100 দিব, আর দশমিকের পরে একটা ঘর ছিল না, আমরা এর জন্য একটা শূন্য বাড়ায় দিছি। এখন কিন্তু আমার জন্য অঙ্কটা কাটাকাটি করতে সহজ হবে। 3, এখানে হবে কত? 4। এটাকে যদি আমরা কাটি 21, তাহলে গুণ করলে হবে 63। আচ্ছা, আপনারা একটু বলেন তো তাহলে 4 নম্বরের আনসারটা কত হবে, এটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। যারা আমরা লাইভে আছি, কোনো কিছু যদি না বুঝতে পারি, সাথে সাথে নংটা কমেন্ট করে দিব, আমি ওইটা আবার রিপিট করবো আপনাদের জন্য। আর আমরা একদম শুরু থেকে সহজ জিনিস থেকে আস্তে আস্তে কঠিন জিনিসে কিন্তু যাচ্ছি, তো সবাইকে এই বিষয়গুলো একটু কনসেপ্ট একদম ক্লিয়ার করে নিতে হবে। আপনারা সবাই একটু এখন 4 নম্বর প্রশ্নের উত্তরটা কত হবে একটু কমেন্টে জানান। ক্লাসটি সবাই আমরা একটু শেয়ার করে দেই, আর প্রত্যেকে আমরা কমেন্ট করার চেষ্টা করব। কমেন্ট করলে দেখবেন কিভাবে সময় চলে যাবে নিজেও বুঝতে পারবো না, এবং জিনিসগুলো আমাদের শেখা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আছে, এখানে লিখি আমি 720-কে আমার গুণ করতে হবে 40% ধারা, তাহলে 40/100। এই শূন্য এই শূন্য কাটি, এই শূন্য আর এই শূন্যটা কাটি। এখন 4 দিয়ে এই 72-কে গুণ করতে হবে। 4-কে যদি 72 দিয়ে গুণ করি আমাদের হবে 288। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা যে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করলাম, সবগুলোতে কিন্তু একটা করে পার্সেন্টেজের মান ছিল, কিন্তু এইখানে পার্সেন্টেজের মান আছে কয়টা? 2টা। কিন্তু এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, 2টা থাক, 3টা থাক, 4টা থাক, নিয়ম কিন্তু একই। নিয়মটা কি? সেই সেম 80, একটা এর জন্য একটা গুণ চিহ্ন দেন 75%, তাহলে 75/100 ইন্টু বলছে 25%, তাহলে 25/100। এই যে এর জন্য একটা গুণ চিহ্ন দিয়েছে। এখন ক্যালকুলেশন করলে যেটা আসবে আমাদের উত্তর, সেটাই আনসার। তাহলে 3/4, সরি 1/4 হবে। আর এটা যদি আমরা কাটি 3/4, পরে এটাকে যদি কাটেন কত হবে? 20, এটাকে যদি কাটেন হবে কত? 5। এবার গুণ করেন, দেখেন তো কত আসে আনসার। তাহলে 3×5 = 15। আপনারা একটু করে মিলিয়ে নেন সবাই 5 নাম্বারটা। দেখেন যদি 3টা 4টা 5টা থাকে কোনো সমস্যা নেই, সবগুলোকে গুণ করে দিবেন, তাহলে আমাদের উত্তর চলে আসবে। আমরা ক্লাসটি সবাই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখেন, ক্লাসটা কিন্তু রেকর্ড থেকে যাবে, পরবর্তীতেও দেখা যাবে। আচ্ছা, আমরা টাইপ 1 যে সহজ কিছু জিনিস শিখলাম, সবাই কি বুঝতে পেরেছি? তাহলে একটু কমেন্টে আমরা টাইপ 1 ডান লিখে দিই আর কি, যে এই জিনিসটা আমরা সবাই বুঝতে পেরেছি।
আমরা প্রত্যেকেই কমেন্ট করার চেষ্টা করব এবং অবশ্যই খাতা কলম নিয়ে কিন্তু ক্লাসটি করব। আজকে প্রথম রোজা, আবার সর্বাত্মক লকডাউনের প্রথম দিন, এবং আমাদের যে ঐতিহ্যবাহী নববর্ষ, আজকে নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে? এই প্রশ্ন উত্তরটা কে কে পারেন একটু কমেন্ট করে জানান তো। এই বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে? যদিও অফ টপিক, বাংলা বিষয়, সাধারণ জ্ঞানের বিষয়। আচ্ছা, 5 নাম্বারটা আমি আরেকবার একটু বলি। দেখেন, প্রথমে এখানে আমি ছোট করে লিখতেছি, 80 লিখলাম, এর জন্য একটা গুণ, পরে 75%, তাহলে 75/100, পরে কি বলছে 25%, এর জন্য আরেকটা গুণ দিবেন 25%, তাহলে 25/100। এই জাস্ট এইভাবে আমরা সাজাবো। পরে যেটা যেটা কাটাকাটি করা যাবে কাটবেন, এটা আমার মতোই কাটতে হবে এরকম না, যার যার মতো করে কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। যার যেভাবে খুশি কেটে যেটা লাস্ট আর কাটাকাটি যাচ্ছে না তখন সেটি হবে আমাদের আনসার, অর্থাৎ এখানে আনসার হবে হচ্ছে 15। অনেকেই উত্তর করেছেন সম্রাট আকবর, উত্তরটি শতভাগ সঠিক। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি। দেখেন, আগের অঙ্কে আমাদের কাছে ছিল কার শতকরা বের করতে হবে, কিন্তু এই প্রশ্নটায় দেখেন বলছে 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%, অর্থাৎ মূল সংখ্যাটা আমাদের কাছে জানা নেই। প্রশ্নটা আগে একটু বুঝতে হবে। আমরা কিন্তু এখন চাইলে 75-এর 25% বের করতে পারবো না, কারণ কোনো একটা সংখ্যার 25% সমান হচ্ছে 75। মানে লাইনটা এরকম যে 25% সমান, প্রশ্নে দেওয়া আছে 75। আপনাকে কি করতে হবে? সংখ্যাটা অর্থাৎ 100% সমান কত সেটা বের করতে হবে। দেখেন তো একটু আমার লেখাটা বুঝতে পেরেছেন কিনা। 6 নম্বর প্রশ্ন। তাহলে আমি এটা যদি সাজাই এইভাবে, যেমন আমি বলতে পারি যে সংখ্যাটি হচ্ছে এক্স, আমরা ধরতে পারি। ধরেন আমি ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স। লাইনটা আসলে এরকম হবে যদি আমি ইকুয়েশন করি যে এক্স এর 25% সমান হচ্ছে 75। তাহলে এক্স এর যে মান সেটা হবে আমাদের আনসার। কিন্তু তাহলে এক্স ইন্টু এই 25, অর্থাৎ গুণ করে দেন, আর যেহেতু পার্সেন্টেজ নিচে একটা 100 দেন, ইকুয়াল 75। তাহলে পরের লাইনে যদি আমরা করি, দেখেন এটা আমি যদি কেটে দিই তাহলে নিচে হবে কিন্তু 4। তার মানে অতএব এক্স ইকুয়াল এই 4 দিয়ে 75 গুণ দিতে হবে, তাহলে হবে 300। তাহলে এই প্রশ্নের আনসার কিন্তু হবে 300, অর্থাৎ 25% সমান যদি 75 অর্থাৎ 75 হয়, তাহলে 100% সমান হবে 300। আমি আরেকবার বুঝাবো, আপনারা একটু দেখে নেন প্রশ্নটা। আমাদের এই 6 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে 300। আরো একবার আমি বলি কিভাবে করলাম। আমরা জানি না, বলছে 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%-এর সমান, অর্থাৎ কোন সংখ্যার 25%-এর মান 75, ওই সংখ্যাটার 100% কত হবে এইটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? আমরা সংখ্যাটিকে এক্স ধরে নিলাম, তাহলে এক্স এর 25% সমান হচ্ছে 75। এখন এক্স এর সাথে এর মানে গুণ, আর এই 25%, তাহলে 25/100 ইকুয়াল 75। পরে এটা কাটলে এখানে 4 হবে। পরে আমরা জানি যে সমান সমান থাকলে এদিকে আর গুণ করা যায়, তার মানে এক্স সমান হচ্ছে 300। আচ্ছা, আমরা কি সবাই 6 নম্বরটা বুঝতে পেরেছি? তাহলে 7 নম্বরটা আমি এখানে একটু করব এখন। দেখেন, এখানে আমরা জানি না কোন সংখ্যার
সংখ্যাটি কিন্তু আমি জানি না, অজানা সংখ্যা আমার কাছে। তাহলে সংখ্যাটিকে ধরে নিব কি এক্স। তার মানে এক্স এর কত পার্সেন্ট, 32% সমান দেওয়া আছে কত, 24। তাহলে মানে দেখেন এক্স সমান এই পাশে 24 লিখে না, এটা উল্টায় দিই তাহলে আরো সহজ হবে। 100/32। মনে রাখবেন এই পাশে কোনো ভগ্নাংশ থাকলে এই পাশে আসলে সেটা উল্টায় দিতে হয়। এখন যদি আমরা কাটাকাটি করি, এটা যদি কাটি 8 দিয়ে তাহলে 3, এটা হবে কত 4, এটা যদি কাটি 25। তার মানে এটার আনসার কত হবে? তার মানে এই এক্স এর মান হচ্ছে, অতএব এক্স এর মান হচ্ছে এই যে 25 আর এই 3 গুণ করেন তাহলে 75। তবে আপনাদের জন্য এখন একটা আমি শর্টকাট নিয়ম শেখাবো। পরীক্ষা আমরা এত বড় করে করব না, এটা আমরা আগে বেসিক নিয়মটা শিখে নিলাম। দেখেন পরীক্ষায় কিভাবে করব, এই জিনিসটার তো আমাকে 100% বের করতে হবে, তাই না? আপনি আগে এই সংখ্যাটা লিখবেন 24 ভাগ, বলেন তো এই 24-এর পার্সেন্টেজ মান কত? এই 24-এর পার্সেন্টেজ মান কিন্তু হচ্ছে 32, তাই না? এই 32টা আমরা নিচে দিয়ে দিব। আর যেহেতু মূল সংখ্যাটা অর্থাৎ এটার 100% আমাকে বের করতে হবে, তাহলে এটার সাথে এটা 100 গুণ করে দেন। আপনারা পরীক্ষায় জাস্ট এই অংশটুকু করবেন যখন এমসিকিউ সমাধান করবেন। আগে আমরা একটু বেসিক শিখে নিলাম আর কি। পরে আমরা যখন কাটাকাটি করি দেখবেন আমাদের উত্তর কিন্তু সেই কি আসলো, 75ই আসলো। এই শর্টকাট নিয়মটা কি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে আমাকে জানান। আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন না, সবাই কমেন্ট করার কিন্তু চেষ্টা করতে হবে। আচ্ছা তাহলে এই শর্টকাটের মতো করে আমরা আরেকটা অঙ্ক করি। আচ্ছা 8 নম্বর অঙ্কটা শর্টকাট দিয়ে করার চেষ্টা করেন। দেখেন প্রশ্ন বলা হচ্ছে একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়। একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? একটু চেষ্টা করেন তো সবাই। আচ্ছা আপনারা একটু দেখেন, আমরা যদি এই অঙ্কটা শর্টকাট নিয়মে করতে চাই, আমি আগে একটু বেসিক করাই নেই। মানে এখানে বিষয়টা হচ্ছে কি, একটি সংখ্যার দেখেন 12%-এর মান তারা বলতেছে 96, তাহলে 1%-এর মান কত হবে? 96 ভাগ 12 হবে। তাহলে 100% কত হবে? 100% মানে কিন্তু ওই সংখ্যাটা 96 ভাগ 12, আর এখানে আমার কি করতে হবে? 100 গুণ করতে হবে। পরে আপনি যদি কাটাকাটি করেন এখানে 8 হবে, তার মানে 800 হবে আমাদের আনসার। এটা একটা নিয়ম, ঠিক আছে? যদি বলেন যে এইভাবে করব না, তাহলে এক্স ধরে যে আমি কিছুক্ষণ আগে যে করালাম সেটা করতে পারেন। তাহলে কি লিখবেন? এক্স এর 12% সমান হচ্ছে
100 সমান সমান কত 96। এক্স কত হবে তাহলে এক্স ইকুয়াল 96 গুণ 100/12। তাও দেখবেন কত আসবে আনসার। দেখেন এক্স এর মান তাহলে আসলো এখানেও 800। আরো একটা নিয়ম দেখেন, একটা নিয়ম দুইটা নিয়ম, আর সব থেকে শর্টকাট নিয়ম হচ্ছে আগে আমরা 96 লিখব, ভাগ কত আছে এখানে 12%, তাহলে নিচে 12 দিব, গুণ দিব হচ্ছে 100, তাহলে কত আসলো 800। মোট 3টা নিয়ম শেখালাম, তবে আমরা এই নিয়মটা শেখার চেষ্টা করব। সেম একইভাবে আমরা যদি এই অঙ্কটা দেখি, এটাকে আমরা এক্স দিয়ে করব। এটা যখন একাধিক পার্সেন্টেজ চলে আসলে তখন আর এই দুটো নিয়ম আমরা অ্যাপ্লাই করব না, আমরা তখন এক্স ধরে করার চেষ্টা করব, প্রথমটার শেষটা না। ধরেন কোন সংখ্যার 30%, তাহলে এক্স সংখ্যার, তার মানে এটা এর দেন 30%, তাহলে 30/100, এর মানে গুণ 15%, তাহলে 15/100। এখানে আমরা এর না দিয়ে আগে একটা গুণ দিয়ে রাখি, মনে রাখবেন এর মানে হচ্ছে গুণ, ইকুয়াল আমরা লিখবো 18, কারণ কোন সংখ্যার 30% এর 15%-এর মান 18, সংখ্যাটি কত, এই হচ্ছে ইকুয়েশন। এটাকে ক্যালকুলেশন করলে এক্স এর যে মান আসবে সেটাই কিন্তু আমাদের আনসার। আপনি চাইলে এটা কাটাকাটি করে এই পাশে নিতে পারেন, অথবা আমি যেভাবে করলাম একসাথে দেখেন 18 আর এই দুইটাকে উল্টাইয়া দিই, তাহলে একটু সহজ হবে। তাহলে 100/30 গুণ 100/15। এখন ক্যালকুলেশন করি, এই 0 কাটি, এটা কাটলে কত হবে 6, এটা যদি কাটি এখানে হবে হচ্ছে 3, আর এটা ধরেন হচ্ছে 20। 3কে যদি আমরা 6 দিয়ে কাটি হবে 2, তাহলে উপরে কত থাকে, এই যে 10 আর 2 গুণ করলে হয় 20, 20-এর সাথে 20 গুণ করলে হবে কিন্তু 400। আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে 400। আর 8 নম্বর আনসার হচ্ছে কিন্তু 800। 8 এবং 9 এই দুইটা অঙ্ক একটু ভালো করে একটু খেয়াল করেন সবাই। একটু খেয়াল করলে দেখা যাবে যে 8 এবং 9 কিন্তু একটু ভিন্ন নিয়মের, এটা একটু মনে রাখতে হবে আমাদের। দেখেন 8 নম্বরে আমরা অনেকটা 6 এবং 7-এর মতোই করেছি, কিন্তু 9 নম্বরে একাধিক পার্সেন্টেজ থাকাতে আমরা এক্স ধরেই অঙ্কটা সমাধান করলাম। এটা আমার মনে হচ্ছে না আপনাদের কঠিন লাগবে, সহজ, ঠিক আছে। আর এই পাশে যে নিয়মটাকে বুঝতে পেরেছেন, 18 লিখে যখন এই পাশে গুণ আকারে আছে, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এটা উল্টায় গুণ করবো সবসময়, তাহলে অঙ্কটা করতে আর আমাদের বেশি সময় লাগবে না, এবং এটা ম্যাথমেটিক্যালি কিন্তু আপনি রিটেনেও বা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা 8 এবং 9 আমি ধরে নিচ্ছি আপনাদের সবার হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে আমরা একটু 10 নম্বর অঙ্কে চলে যাই। তার আগে আপনার কাছে একটু শুনে নিই, সবাই একটু দেখেন তো 8 এবং 9-তে কোনো সমস্যা আছে কিনা। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে কমেন্টে জানান, অথবা একটু ডান লিখে দেন যে 8, 9 ডান। আচ্ছা, এইবার আমরা কিছু সংখ্যার কিভাবে শতকরা নির্ণয় করতে হয় এই জিনিসটা আমরা শিখব। একটা জিনিস মনে রাখবেন, যার শতকরা বের করতে হবে তাকে সবসময় উপরে রাখতে হয়। আবার আরেকটা জিনিস মনে রাখা যেতে পারে, আমার যে মূল যে সংখ্যাটা সেটা সবসময় আমাদের নিচে হবে, এবং যার শতকরা বের করব তার উপরে হবে। আচ্ছা, এখানে আমরা দেখি, দেখেন বলা হচ্ছে 10 নম্বরে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। আচ্ছা, আমার বের করতে হবে কি পাশের পরিমাণ। তাহলে আগে দেখেন মোট ছাত্র কত 60 জন, তার মধ্যে 42 জন ফেল করলে পাশ করছে কতজন, এটা আমার জানতে হবে কিন্তু আগে। তাহলে পাশ, পাশের পরিমাণ বের করার পর আমরা পাশের হারটা বের করতে পারবো। তাহলে পাশ করছে কতজন 18 জন। এবার আমার কি বের করতে হবে পাশের হার। পাশের হার মানে শতকরায় প্রকাশ করতে হবে। দেখেন নিয়মটা কি, কিসের আমরা শতকরা বের করব পাশের, তার মানে পাশটা আমরা উপরে দিব,
কতজন ছাত্রের মধ্যে এই পাশের হার বের করতে চাচ্ছি? 60 জন ছাত্রের মধ্যে। তাহলে এই 60 আমরা নিচে দেব, যেহেতু শতকরায় প্রকাশ করতে হবে এর জন্য এটা 100 দ্বারা গুণ করব। এখন ক্যালকুলেশন করি, দেখেন তাহলে পাশের হার হচ্ছে 30%। 10 নম্বর অঙ্কটা 70% একজন কমেন্ট করেছেন। আসলে ফেল বললে 70% হতো, কিন্তু প্রশ্নে কিন্তু একটু ঘুরিয়ে করা হয়েছে। প্রশ্নে কিন্তু বলা হচ্ছে পাশের হার কত, তাহলে আপনাকে কিন্তু পাশের পরিমাণটা বের করে নিতে হবে। আচ্ছা, সেম ভাবে দেখেন 11 নম্বর অঙ্ক কিন্তু শতাংশে প্রকাশ করতে চাচ্ছে, তাই না? কি বলছে, 12 এর কত শতাংশ 18 হবে, তার মানে 12-র মধ্যে 18% কত, এইটা আমার বের করতে হবে, এই তো। তাহলে আমার 18-র কি শতকরা বের করতে হবে। তাহলে আপনি কি করবেন, 18 উপরে দিবেন, কার উপরে, 12 এর, 12 নিচে আর গুণ হচ্ছে 100। 6 দিয়ে কাটতেছি, তাহলে 3 6 18 আর 6 দুগুণে 12, এটা কাটলে হবে 50। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কিন্তু 150, তার মানে 150%। আচ্ছা, 10 এবং 11 আমি করে দিলাম, 12 হচ্ছে আপনারা করবেন এখন। যার শতকরা বের করব তাকে সবসময় আমরা উপরে দিব। হ্রাস বৃদ্ধির ক্ষেত্রেও একই নিয়ম মনে রাখবেন, যখন বাড়ে বা কমে, আমরা যদি শতকরা যখন বাড়ে বা কমার শতকরা বের করতে চাই তখন সেটা উপরে দিই। আমরা যদি যে কোনো সংখ্যার শতকরা, যেমন ধরেন একটা ক্লাসে 50 জন মানুষের মধ্যে 30 জন ছেলে আর 20 জন মেয়ে আছে, আমরা যদি বলি মেয়ের শতকরা কত, তাহলে মেয়ের সংখ্যাটা উপরে দিয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা নিচে দিয়ে আমরা গুণ করব 100। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা আপনারা ধরতে পেরেছেন। 10 এবং 11, যার, আমি আবারও বলি, যার শতকরা বের করব তাকে সবসময় উপরে রাখবেন, তাহলে আর কখনো ভুল হবে না। আর যার উপরে শতকরাটা করব সেটা নিচে দিব। যেমন 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 12 এর কত শতাংশ 18 হবে, আমরা কার শতকরা বের করব, 18, অর্থাৎ 12 এর কত শতাংশ 18 হবে। দেখেন 12 থেকে 18 কিন্তু সংখ্যাটা বেশি, তার মানে শতকরাটাও কিন্তু 100 থেকে বেশি হবে। তাহলে উপরে 18 নিচে 12 গুণ হচ্ছে 100। এছাড়া এই অঙ্কটা আমরা আরেকটা নিয়মে করতে পারতাম, যদি যারা একটু কম পারে, আমরা যদি এক্স ধরে করতে চাই, আমি এইখানে করতেছি, এইভাবে লিখতে পারেন 12 এর x% সমান হচ্ছে 18। 12-র জায়গায় 12 লিখছি, এর জায়গায় আমরা এর লিখছি, কত শতাংশের জায়গায় x/100 লিখেছি, আর ইকুয়াল আমরা লিখছি 18, অর্থাৎ 12 এর কত শতাংশ সমান 18। পরে আপনি যদি ওই ইকুয়েশনটা ক্যালকুলেশন করেন তাও কিন্তু অঙ্ক মিলে যাবে। আচ্ছা, আমি একটু 12 নম্বরটা করে নিই, তাহলে বুঝতে আর একটু সহজ হবে। একজন চাকুরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা হলে তার আয় ব্যয়ের শতকরা কত, তার ব্যয় আয়ের শতকরা কত, অর্থাৎ আয়ের উপরে ব্যয়ের শতকরা বের করতে হবে। এখানে বিয়োগ করার দরকার নেই, ঠিক আছে, এখানে ব্যয়ের শতকরা হার বের করতে চাচ্ছে। কিভাবে করতে হবে, 9,000 উপরে দিতে হবে, তার বেতন কত, মাসিক ব্যয় কত, এই যে আয়, আয় নিচে দিতে হবে, যেহেতু শতকরা প্রকাশ করবো গুণ হচ্ছে 100। এতটুকু করলেই হয়ে যাবে অঙ্কটা। সবাই একটু মিলিয়ে নেন। আমরা যারা ক্লাসে উপস্থিত আছি সবাই একটু কমেন্ট করার চেষ্টা করব। কমেন্ট করলে আসলে ক্ষতি নেই, আপনারই লাভ, ক্লাসটা ইন্টারেক্টিভ হয় আর মনে হবে যে আমরা রিয়েলি ক্লাস করতেছি। কিন্তু কমেন্ট না করে যদি আমরা শুধু দেখি তাকিয়ে তাকিয়ে, তাহলে কিন্তু দেখা যায় মস্তিষ্কে বিষয়টা ভালো মতো ঢুকবে না। ঠিক আছে, যারা কমেন্ট করতেছেন তাদেরকে ধন্যবাদ, ভুল হোক সঠিক হোক আমরা সবাই কমেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, 12 নাম্বারটা অনেকেই পেরেছেন, যারা পেরেছেন সবাইকে ধন্যবাদ। আমরা একটু আরেকবার একটু 12 নম্বরটা আমি রিপিট করতেছি। বলা হচ্ছে একজন চাকুরিজীবীর মাসিক আয়
15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা, তার ব্যয় আয়ের শতকরা কত? অর্থাৎ তার আয় হচ্ছে 15,000 টাকা, এটা নিচে দিতে হবে। আমরা চাচ্ছি ব্যয়ের শতকরা বের করতে, তাহলে এটা উপরে দিতে হবে, গুণ হচ্ছে 100, 60% হবে আমাদের আনসার। আচ্ছা, আমরা এখন 10, 11, 12 এই 3টা অঙ্ককে আপনারা সবাই বুঝতে পেরেছেন? তাহলে একটু কমেন্টে আমাকে জানান যে 10, 11, 12 ডান। আচ্ছা, এইবার আমরা দেখব হ্রাস বৃদ্ধি, অর্থাৎ একটা জিনিস ধরেন আগে 100 ছিল, এখন 120 হয়ে গেছে, তাহলে শতকরায় কি পরিবর্তন হলো, এই জিনিসটা আমরা দেখবো। আমরা আগে একটু সূত্রটা লিখে নিই। হ্রাস বৃদ্ধি যদি পার্সেন্টেজ বের করতে চান সেক্ষেত্রে সূত্র হবে, আচ্ছা প্রশ্নটা একটু পড়ে নিই। চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের 1,000 টাকার চালের বর্তমান মূল্য 1250 টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? অর্থাৎ হ্রাস বৃদ্ধির পার্সেন্টেজ বের করতে হবে। হ্রাস বৃদ্ধির পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে কতটুকু কমলো বা বাড়লো এটা উপরে দিবেন সব সময়, আর নিচে মনে রাখবেন মূল, আচ্ছা এটা মূল না, আমি পূর্বের মূল্য লিখি তাহলে বুঝতে সহজ হবে। পূর্বের মূল্য গুণ হচ্ছে 100। আচ্ছা, এটা আমরা এইভাবে না বুঝলে আমরা একটু এক্সাম্পল দিই। যেমন ধরেন এইখানে প্রশ্নটা বলা হচ্ছে যে চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের 1,000 টাকার চালের বর্তমান মূল্য 1250 টাকা হলো। অর্থাৎ চালের মূল্য আগে ছিল 1,000 টাকা, এখন সেটা হয়েছে কত? 1250, তাহলে বৃদ্ধি পাইছে। তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে আমরা বের করি, বৃদ্ধি পেয়েছে 1250 মাইনাস 1,000, তার মানে কত? 250। আচ্ছা, একটু খেয়াল করলে দেখেন কেন আমি বৃদ্ধিটা বের করলাম, কারণ প্রশ্নে বলছে কি চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল, আমার বৃদ্ধির পার্সেন্টেজ বের করতে হবে। আচ্ছা, তাহলে বৃদ্ধি পেল কত? 250 টাকা। সূত্র অনুযায়ী আমার বৃদ্ধির কি করতে হবে? পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে 250 উপরে আমরা কি বলছি? পূর্বের মূল্য, পূর্বের মূল্য কত ছিল? 1,000, 1,000 দিতে হবে নিচে, আর যেহেতু শতকরা প্রকাশ করবো এটা গুণ দিতে হবে কত? 100। আমরা কিন্তু প্রথমে শিখে আসছি যে শতকরা প্রকাশ করতে হলে আমাকে সবসময় 100 দিয়ে গুণ করতে হবে। এখন আমি ক্যালকুলেশন করি, দেখেন উত্তর হচ্ছে 25%। এটা একটা পার্সেন্ট চিহ্ন হবে। সবাই একটু খেয়াল করেন যে অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। আমরা শতকরার উপরে এরকম 3টা ক্লাস করব। 3টা ক্লাস করার পরে শতকরা নিয়ে কিন্তু আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আমরা যে নতুন সাধারণ গণিত কোর্স, আপনাদের সকলের সুবিধার জন্য আমরা একটি কোর্স শুরু করব গণিতের উপরে, যাতে প্রাইমারি গণিতে 20-এ 20 আপনি পেতে পারেন। এই কোর্সটিতে মোটামুটি 50টার মতো ক্লাস থাকবে, 20 থেকে 25টা পিডিএফ লেকচার শিট থাকবে। আমরা প্রথমে এরকম ক্লাস করব, করে আপনাদেরকে একটা শিট দেওয়া হবে। ওই শিটের মধ্যে আপনারা বাসায় বসে অঙ্কগুলো সমাধান করবেন। পরে যে যে অঙ্কের সমস্যা থাকবে বা যে যে অঙ্ক বুঝতে পারবো না সেটার উপরে আবার একটা ক্লাস আমরা নিব। এরকম করে একটা টপিকের উপরে 2টা থেকে 3টা করে ক্লাস হবে। প্রাথমিক নিয়োগ পরীক্ষার যে গণিত অংশটা, এখানে মোটামুটি